money is not everything. Your happiness, your joy is everything. এই মিনিং অফ হ্যাপিনেসটা কি? আমাদের প্রত্যেকের জীবনে উত্থান পাথান এসছে। It is important how they handle it. Failure is just a stepping stone for the next success. And how fast you bounce back from failure is important. যে মানে আপনি মাথায় হাত দিয়ে বসে গেলেন যে আরে বাবা ফেল করে গেছেন, then there's no point. হ্যাপিনেসটা অনেকের জীবন থেকে চলে যাচ্ছে বা হয়তো আছে, সে খুঁজে পাচ্ছে না। অনেক লোক ভালোবাসে ওই স্ট্রাগল করতে, অনেক লোক ভালোবাসে দুঃখের মধ্যে থাকতে। তো সাকসেসটা ইজ নট আ শর্টকাট স্টোরি। সাকসেসটা ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন অ্যান্ড অন অ্যান্ড অন আ ডেইলি বেসিস। এবং সেইটা যদি আমার এই পডকাস্ট থেকে অন্তত 10% লোকও বুঝতে পারে, তাহলে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আরও একবার টাইম দেওয়ার জন্য, কারণ আপনার আগের যে এপিসোডটা ছিল সেখান থেকে আমরা অনেক অসাধারণ তথ্য জানতে পেরেছি। আর আজকেও আমাদের পুরো পডকাস্টের পরিবারের পক্ষ থেকে আমরা খুব এক্সাইটেড যে আজকেও আপনার থেকে দারুণ দারুণ বেশ কিছু তথ্য বা বিষয় আমরা জানতে পারবো। তো প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে ধরুন আপনার একটা এত বড় গ্রুপ সিইও হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং আগেও আপনার একটা ভার্স্ট এক্সপিরিয়েন্স রয়েছে কর্পোরেট ওয়ার্ল্ডে, সেক্ষেত্রে আপনার জীবনেও প্রচুর কাজের চাপ থাকে। আজকের ডেটে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা খুব শক্ত কাজ হয়ে গেছে এবং বহু মানুষ টাইম ম্যানেজ না করার জন্য কিন্তু জীবনে অনেক মানসিক কষ্টে ভুগছেন। তাদের পরিবারকে হয় সঠিকভাবে সময় দেওয়া হয় না, নাহলে বন্ধুদের দেওয়া হয় না, নাহলে কাজকে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। এই টাইম ম্যানেজমেন্ট কি করে করা যায় বা আপনি কি করে করেন সেটা যদি একটু আমাদেরকে বলেন। অসংখ্য ধন্যবাদ। প্রাইমারিলি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এনশিওর করি যে কাজটা কাজের জায়গায় যেন ভালো করে করা হয়, এবং সেটা একটা খুব ক্রিটিক্যাল প্যারামিটার। যদি কেউ যখন কাজ করছে তারা যদি সত্যি করে ভালো করে কাজ করতে পারে, তাহলে অনেকটাই কাজ এগিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি স্পেসিফিক্যালি আমার অ্যাভারেজ দিনে আমি 16 থেকে 17-18 ঘন্টা হয়েই যায় কাজ করতে করতে। তো এবং ইন টোটালিটি যদি আমি দেখি, বাট আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে তার সাথে সাথে আপনি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করুন। আমি খুব ভালো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি তা নয়, এবং আমি অলওয়েজ খুব কনফিউশনে থাকি। যেটা আমি করতে পারি আমি বলি করতে পারি, যেটা আমি করতে পারি না আমি বলি করতে পারি না হয়তো। কিন্তু আমি চেষ্টা করি যে থ্রু অনলাইন, থ্রু স্ক্রিন, থ্রু ইন্টারনেট যাতে আরও বেশি আমি কমিউনিকেশন রাখতে পারি সবার সাথে। তার কারণটা হচ্ছে এটা খুব ফ্যাক্ট অফ লাইফ যে আমাদের হয়তো অলমোস্ট ভেরিয়াস সিটিজ উই হ্যাভ টু কিপ মুভিং, আলাদা আলাদা শহরে আমাদের যেতে হয়, আলাদা আলাদা দেশে যেতে হয়, এটসেট্রা। তো সেক্ষেত্রে কাজের প্রেশারটা অনেকটাই বেশি, কিন্তু কাজের প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করবে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমার মনে হয় যে কাজ তো থাকবেই, কাজ তো মা লক্ষ্মী, কিন্তু সেটা প্রেশার হিসেবে না নিয়ে সেটাকে অন্যভাবে নেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং দ্যাটস হাউ উই শুড ডু, এবং সেটাই আমি করি। তাহলে এই ভালো থাকার মানে কি? ভালো থাকার মানে হ্যাপিনেস, রাইট। হ্যাপিনেসটা অনেকের জীবন থেকে চলে যাচ্ছে বা হয়তো আছে, সে খুঁজে পাচ্ছে না। এই মিনিং অফ হ্যাপিনেসটা কি? মিনিং অফ হ্যাপিনেস আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা পার্সপেক্টিভ, কিন্তু আমার জন্য যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আই শুড বি অ্যাট পিস, এবং আমার জন্য এটা খুব দরকার। এবং আমি সাধারণত অন্যদেরও বলি যে everyone should know how to find their own peace, their own joy, এবং দ্যাট ইজ হোয়াট হ্যাপিনেস শুড বি। এবং যদি সেই পিস আর জয়টা তারা খুঁজে বের করতে পারে থ্রু হোয়াট এভার ওয়েজ, প্রত্যেকের সংজ্ঞা আলাদা হতে পারে, দেন the genuine sense of happiness actually comes out. ডেফিনেটলি। আপনি আগের এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং কথা আমাকে বলেছিলেন যে আপনার লাইফে কাজের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রাগলও ছিল, আবার আজকে একটা অসম্ভব ভালো সময় কাটছে। আমাদের এই সোসাইটিতে বহু মানুষ আছে যে যাদের স্বপ্নগুলো হয়তো অনেক বড়, কিন্তু পরিস্থিতির খাতিরে তাদের হাতে হয়তো সেই সাকসেস বা সেই অর্থটা আজকে ডেটে নেই, এবং সেই মানুষটা এই না থাকাটার জন্য কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। দেখা যায় তার মধ্যে হয়তো প্রবাবিলিটি অনেক কিছু ছিল, কিন্তু সে সেটা করতে পারলো না, মাঝখানে খেয়েই হারিয়ে ফেললো।
এই কঠিন সিচুয়েশনটা পেরোনোর সময় কি মাইন্ডসেট রাখা উচিত? আমাদের প্রত্যেকের জীবনে উত্থান পাথান এসছে, আমি শিওর আমার যেরকম এসছে আপনার এসছে, যারা দেখছেন তাদের এসছে। ইট ইজ ইম্পর্ট্যান্ট হাউ দে হ্যান্ডেল ইট। এবং আমি আমার সিচুয়েশনে যখন দেখেছি যে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, যখন ডাউনস এসছে, এবং এটা 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 পৃথিবীর নিয়ম, যদি একটা নাগরদোলা ওপরে যায় সেই নাগরদোলা নিচে নামে আবার ওপরে যায়, এভরিওয়ান। তো সেখানে ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যে সেই মাইন্ডসেট থেকে আপনি কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। এবং এভরি প্যাটার্নে, যেমন আমি একটা জিনিস সবসময় বলি যখন আমরা কাজ করি, যে দেখবেন দুঃখে থাকাটাও কিন্তু একটা প্যাটার্ন, আনন্দে থাকাটাও একটা প্যাটার্ন। দেখবেন যে যারা দেখবেন অনেকে আছে যে কোনো অল্প কিছুর মধ্যেই তারা দুঃখ খুঁজে পায়, হয়তো সেরকম কিছু হয়ও নি, তারা দুঃখ খুঁজে পেল। আবার অনেকে আছে যে যারা হয়তো এইটুকুর মধ্যে আনন্দ খুঁজে পায়। ইটস আ প্যাটার্ন, ইটস আ ট্রেন্ড। এবার যখন আমরা স্পেসিফিক্যালি কাউন্সিল করি, আমরা দেখি যে এই প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে যে ধরুন একই পরিস্থিতিতে 5টা মানুষ যদি থাকে, তারা 5 জন 5 রকমভাবে সিচুয়েশনটাকে নেবে। ধরুন বৃষ্টি পড়ছে বাইরে, আপনি 5 জনকে বের করুন, 5 জন 5 রকমভাবে সিচুয়েশন নেবে। কেউ বলবে প্রচণ্ড কাদা, আমি বেরোতে পারছি না। কেউ বলে আরে বাবা বাজ পড়ছে, আমি ঘরে ঢুকে যাবো। কেউ বলবে আরে না খুব সুন্দর বৃষ্টি পড়ছে, চলো চলো হাঁটতে হাঁটতে এনজয় করি। সেম সিচুয়েশন, কিন্তু সবাই আলাদা আলাদাভাবে নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠলেন, দেখলেন যে টুথপেস্ট নেই, কেউ হয়তো সেইটা নিয়ে হয়তো ক্রিপ করতে আরম্ভ করলো। কেউ হয়তো বললো ঠিক আছে নেই তো ঠিক আছে, ব্রাশটা জলে ভিজে আমি ভালো করে ব্রাশ করে নিই। দ্যাটস আ মাইন্ডসেট। তো যখন সেই মাইন্ডসেট প্যাটার্নটার বিলিফ সিস্টেমটা চেঞ্জ করা যায়, তখন ধরুন যারা হয়তো কোনো ডাউন ট্রডেনে আছে, যারা স্ট্রাগল করছে, এবার যারা স্ট্রাগল করছে তারাকে যদি সত্যি সেই মাইন্ডসেট আর বিলিফ সিস্টেমটা চেঞ্জ করে, তারা কিন্তু সেই স্ট্রাগল থেকে বেরোতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি যেটা অন্তত কাউন্সেলিংয়ে দেখেছি, অনেক লোক ভালোবাসে ওই স্ট্রাগল করতে, অনেক লোক ভালোবাসে দুঃখের মধ্যে থাকতে। তারা চায় যে মানে অন্যরা যারা তাদের বন্ধু, তারা সে দুঃখী বন্ধুদের খুঁজে বের করতে চেষ্টা করে। একটা খুব সুন্দর প্রভাব আছে, ইউ উইল বি ওয়ান অ্যামংস দ্য 5 পিপল দ্যাট ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ। এক্স্যাক্টলি, রাইট। তো এবার তাদের প্যাটার্নটাই হচ্ছে যে কি করে আরও খারাপ থাকবে। তাদের এইটা প্যাটার্ন নয় যে খারাপ থেকে কী করে বেরিয়ে আসতে পারবে। সো সেই প্যাটার্ন ব্রেক যদি না করা যায়, তারা কিন্তু দেখবে সেই জন্য তাদের ম্যাক্সিমাম মাস কিন্তু ওই খারাপের দিকে, দুঃখের দিকে, অন্যদের কার কোথায় প্রবলেম হচ্ছে সেইখানে ঝাঁপিয়ে পড়বে, রাদার দ্যান দে বিন স্টেইং গুড। তারা চাইছে না যে তাদের হয়তো জীবনে অনেক প্রবলেম আছে যেটা সর্ট আউট করতে পারে, সেইটা সর্ট আউট না করে কোথায় কী প্রবলেম হচ্ছে সেখানে দৌড়চ্ছে। বিকজ দে আর মোর ফোকাস যে অন্যরা কী করছে। তারা এটা ফোকাস না যে সে কী করে ভালো থাকবে, তারা এটা ফোকাস না সে কী করে আরও বেশি জয় স্প্রেড করবে। তো ওয়ান্স দিস মাইন্ডসেট চেঞ্জেস, তবেই কিন্তু সোসাইটিটা ভালো সোসাইটি তৈরি হবে। তা নাহলে ওই সেই কোথায় কী হচ্ছে সেখানে তারা দৌড়তে থাকবে, রাদার দ্যান থিঙ্কিং হাউ দে ক্যান ইমপ্রুভ দ্য হোল ইকোসিস্টেম। সে কী করে ভালো থাকতে পারবে? যে দৌড়চ্ছে সে কিন্তু ভালো আছে তা না, সে শুধু মাছের মতো দৌড়ে যাচ্ছে, লাইক আ হানিবি। তো ওয়ান্স দ্যাট চেঞ্জেস, তবেই সোসাইটি চেঞ্জ হবে। এবার আমি আপনাকে বলছি, সত্যজিৎ রায়ের একটা খুব বিখ্যাত লেখা হীরক রাজার দেশের, ওখানে গানের লাইনটা হচ্ছে যে যার ভাণ্ডারে, সম্ভবত গুপি গাইন বাঘাবাহিনের, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যেন সেও সুখী নয় দুঃখ তারও হয়। বহু মানুষ মনে করেন যে মানিটাই আলটিমেট হ্যাপিনেস। যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে খারাপ আছেন কেন, ভাই হাতে টাকা কড়ি নেই। এবার তারা মনে করে যে বেশ কয়েক লাখ বা কয়েক কোটি হাতে চলে এলেই আমার জীবনে সমস্ত কিছু শর্ট আউট। তা মানি ডেফিনেটলি জীবনে হ্যাপিনেস আনতে সাহায্য করে, কিন্তু কতটা, আর হ্যাপিনেসের জন্য মানির ওপর ডিপেন্ডেন্ট হওয়াটাও কতটা ঠিক? প্রথম কথা, মানি হ্যাপিনেস হয়তো আনতে পারে, পিস আনতে পারে না। দের ইজ আ ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড পিস। দের ইজ ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড জয়। মানি হয়তো হ্যাপিনেস আনতে পারে, কিন্তু জয় আনতে পারবে না। ধরুন আপনার হাতে প্রচুর টাকা আছে, আপনি কয়েকশো বার্গার কিনে নিতে পারবেন, কিন্তু খেতে পারবেন কয়েকশো বার্গার? পারবেন না। তো দ্য পয়েন্ট ইজ নট অ্যাবাউট মানি, দ্য পয়েন্ট ইজ আপনি ভেতর থেকে কী করে আনন্দ আসতে পারবেন। আমি তো এত কনসাল্টিং করি, আমি তো তাহলে তো যাদের প্রচুর টাকা মানে তারা তো একদম সব থেকে আনন্দে থাকতো। তাহলে আমরা দেখেছি কেন যে আমরা জানি যে ইভেন মুভি স্টার সুইসাইড করে, রাইট? উই হ্যাভ এনাফ ডেটা অন দ্যাট। তাহলে কেন করে? অতএব পয়সা ইজ জাস্ট এ মিডিয়াম, এবং একটা লেভেল অবধি পয়সা দরকার, তার থেকে বেশি হলে তো সেটা কিন্তু গ্রিড হয়ে যায়। অ্যান্ড গ্রিড ইজ ডেঞ্জারাস। যে কোনো নেগেটিভ অ্যাট্রিবিউট, গ্রিড, লাস্ট, দিস আর অল ডেঞ্জারাস। তো সেক্ষেত্রে
পয়সা দরকার, কিন্তু পয়সা ক্যান নট গিভ ইউ দ্যাট জয়, দ্যাট ক্যানট গিভ ইউ দ্যাট পিস। যদি আপনার লাইফের মোটো শুধু টু মেক মানি, তাহলে কিন্তু দেখবেন যে প্রচুর টাকা, কিন্তু সেই আর্ধেক রোগে চলে যাচ্ছে, আর্ধেক মেন্টাল অসুস্থতায় চলে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ইফ ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইয়োর ইনার পিস, ইনার জয়, ইনার এক্সটেসি, তখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে, তখন এটা ডিপেন্ডই করবে না আপনার কাছে কত টাকা আছে কত টাকা নেই, কারণ আপনি সব কিছুর মধ্যেই তো এক্সটেসি খুঁজে পাচ্ছেন। ইউ অলওয়েজ ফিল হ্যাপি উইথ হোয়াট এভার ইউ গেট। বহু স্টুডেন্ট এবং গার্জেনরাও এই পডকাস্টটা দেখছে। আমরা ছোটোবেলায় গান শুনেছিলাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো এই গাড়ি ঘোড়া চড়ানোর জন্য অনেক গার্জেন ছেলে মেয়েকে অসম্ভব প্রেশারের মধ্যে ফেলে দেন, এবং যখন তার ভালোভাবে বড় হওয়ার বয়স, এখন দেখছি বাচ্চারা ভোর 6টায় বেরোয়, রাত 12টার সময় ফেরে। হয়তো আপনাদের গ্রুপ সিইও হিসেবে যতটা টাইম স্পেন্ড করতে হয় অফিসে বা কাজের জন্য, ওটা স্কুল কলেজের জন্য, মানে কলেজ না, ইনফ্যাক্ট বেশিরভাগ স্কুল স্টুডেন্টরা স্কুলের জন্য অতটা টাইম স্পেন্ড করছে, এবং সেখানে গার্জেনদের একটা এক্সপেকটেশনের অসম্ভব প্রেশার। সেখান থেকেও বাচ্চাদের, যারা আমাদের 11, 12, 9, 10-এ পড়ছে, ইনফ্যাক্ট আমার পডকাস্ট 6-7-এর ছেলেমেয়েরা দেখেছে, তারাও এসে বলেছে যে তাদের অনেক কষ্ট হয় বাবা মাদের এই প্রেশারটা। তাহলে ভারতবর্ষের একজন এত বড় গ্রুপের সিইও হিসাবে যে বাচ্চাগুলো স্বপ্ন দেখছে আপনাদের মতো হওয়ার, তাদেরকে কি বলবেন? আর 2, যে বাবা মারা স্বপ্ন দেখছে যে আপনাদের মতো করে ছেলের বা মেয়েকে তৈরি করার, তাদেরকে আপনি কি বলবেন? দেখুন, আমি প্রত্যেক বাবা মাকে বলি যে এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না যে আপনি তার শৈশবটাই কেড়ে নিচ্ছেন, এবং এটা খুব খুব ক্রিটিক্যাল ফ্যাক্টরস। এবং এই সিচুয়েশনে ফরগেট অ্যাবাউট ক্লাস 9, 10, 11, 12, একটা ক্লাস 5-এর বাচ্চাও বলে সে স্ট্রেসড, সে হয়তো ডিপ্রেশন মানেই জানে না, সে হয়তো বাবা মাকে শুনছে ডিপ্রেস বলতে, সেও হয়তো ডিপ্রেশন বলে ফেলছে। সো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনারা বুঝুন যে কোন ফেজ অফ লাইফে কী করা উচিত। ইনফ্যাক্ট আমি যখন মেন্টরিং করি, প্রচুর বাবা মার সাথে কথা বলি, প্রচুর ছাত্রছাত্রীদের সাথে কথা বলি তখন আমি দেখি যে দে আর ইন আ হিউজ মেন্টাল ডিস্টরশন, এবং এই মেন্টাল ডিস্টরশনটা কিন্তু একটা অদ্ভুত আউটকাম তৈরি হবে সে যখন বড় হবে। সেই জন্যে আমরা যখন কাউন্সেলিং করি আমরা দেখি যে অনেকে বলছে ঠিক আছে হয়তো বিয়ের পরেই প্রবলেম, কিন্তু যখন আমরা RCA করছি তখন দেখছি আরে সেই যে ডিপ্রেশনটা, সেইটা কিন্তু স্কুল থেকে শুরু হয়েছিল, সেটা হয়তো অনেক ছোটোবেলা থেকে শুরু হয়েছিল। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে পেরেন্টস নিড টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ নিশ্চয়ই আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, বাট নট অ্যাট দ্য কস্ট অফ দ্য প্রেশার যেটা আমরা ক্রিয়েট করছি। এবং ম্যাক্সিমাম সময় কী হয়, বাবা মা যদি একটা জায়গায় না পৌঁছতে পারে, তারা ভাবে যে আমার স্টেপনি হচ্ছে আমার ছেলেমেয়ে, যে তারা পৌঁছবে। সো দ্য আউটকাম ইজ ভেরি সেলফিশ। আউটকাম হচ্ছে যেহেতু সে পৌঁছতে পারেনি, সে চাইছে যে ও পৌঁছক, তার কাঁধে ভর দিয়ে দাঁড়াবে। I think parents should not be so selfish. At the same point of time, হ্যাঁ কম্পিটিশনের যুগ, ডেফিনেটলি there's no doubt about it. সেই জন্য I have to have a balanced approach. এবং এই কম্পিটিশনের যুগে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি আইডেন্টিফাই করুন যে আপনার বাচ্চার ন্যাকটা কোন জায়গায়। সে হয়তো ফিজিক্স ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো কেমিস্ট্রি ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো বেসবল খেলতে ভালোবাসতে পারে, সে হয়তো গিটার বাজাতে ভালোবাসতে পারে, সে হয়তো রান্না করতে ভালোবাসতে পারে। তো সেই ওপেন মাইন্ডসেট বাবা মার থাকার দরকার যে ঠিক আছে কে কী বললো, পাড়া প্রতিবেশী কী বললো আমার জানার দরকার নেই, আমার ছেলে মেয়ে যদি রান্না করতে ভালোবাসে রান্না করুক, দে ক্যান এক্সেল দেয়ার। আমি তাও বলছি না যে এক্সেল না করতে পারলে তখন বলে তুই রান্না করেছিলি, তুই চেয়েছিলি এমন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ দ্য চাইল্ড, এবং সেই সাইকোলজি অফ দ্য চাইল্ড যতক্ষণ না বুঝতে পারবেন, ইউ উইল ক্রিয়েট আ চাইল্ড দ্যাট উইল লিড ইন্টু আ রং জেনারেশন আহেড। এবং সেটা কিন্তু একটা ফল্টি জেনারেশন বাবা মারা তৈরি করবে, অল বিকজ দে হ্যাভ দেয়ার এক্সপেকটেশনস, সেইটাকে ওখানে চাপিয়ে দিচ্ছে, সেটা তো সম্ভব না। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট দ্যাট প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে মানে অনেক সময় পড়াশোনাটা তারা এই কারণে করতে বলে যে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক বড় লোক হতে পারবি, এই টাকার সাথে বিদ্যাকে জুড়ে দেওয়াটাও তো একটা খারাপ। একদম, আমি যে একটু আগে বললাম না যে আমরা একটা এমন ফল্টি মাইন্ডসেট তৈরি করছি, সব কিছুর মধ্যেই টাকা। এবং দেখবেন যে আমরা যখন আমরা কথা বলি তখন আমরা দেখি যে সবাই আগে ফার্স্ট
পয়সাটাকে প্রায়োরিটি দিচ্ছে, তারপরে মেন্টাল ওয়েলবিং, তারপরে ফিজিক্যাল ওয়েলবিং। মানে তারা ভাবছে যে টাকা হয়ে গেলেই বোধহয় সব হয়ে গেল, কিন্তু এটা বুঝতে পারছে না যে দ্যাট ইজ দ্য বাই প্রোডাক্ট অফ এভরিথিং। এবং এইটা যতক্ষণ না সমাজ বুঝতে পারবে ততক্ষণ কিন্তু এই সিচুয়েশানে থাকবে। যদি সমাজ বুঝতে পারে যে টাকাটা সব নয়, তাহলে দেখবেন একটা অদ্ভুত সুন্দর সমাজ তৈরি হবে। তখন ঈর্ষা চলে যাবে, তখন এটা থাকবে না যে কে কাকে কতটা খারাপ করবে টাকা রোজগার করবার জন্য, তখন এটা থাকবে না কে কার থেকে অ্যালুমিনি চাইবে, এইসব কিচ্ছু থাকবে না। তখন থাকবে যে আমি কি করে ভালো হতে পারি, আমি কি করে আরও জয়ফুল হতে পারি, আমি কি করে একটা জয়ফুল সোসাইটি তৈরি করতে পারি, আমি এমন আমার বাচ্চারা হবে যে দে উইল বি হ্যাপি অন দেয়ার ওন। সেটা একটা অদ্ভুত সোসাইটি তৈরি হবে। এবং সেইটা যদি আমার এই পডকাস্ট থেকে অন্তত 10% লোকও বুঝতে পারে যে মানি ইজ নট এভরিথিং, ইয়োর হ্যাপিনেস, ইয়োর জয় ইজ এভরিথিং, তাহলে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড তৈরি হবে। একটা মানে শব্দ আছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমি অর্থনৈতিকভাবে আমি যেগুলো চাইছি সেগুলো পাচ্ছি। বাট চাইতে চাইতে তো আমি চাইতে পারি কাল সকালে আমার একটা প্লেন হয়ে যাক, হ্যাঁ পরশু একটা বড় বাংলো হয়ে যাক, সেটা না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই শব্দটা কি করে আপনি ব্যাখ্যা করবেন? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো কাউকে, সে ইয়াং বাচ্চাই হোক বয়স্কই হোক, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সত্যি যদি জেনুইনলি কেউ চায়, আমাদের দেশে এত বেশি অপরচুনিটি আছে যে দে ক্যান বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আজ থেকে হয়তো 15 বছর আগে ইউটিউব এত সাকসেসফুল ছিল না, পডকাস্টটা এত সাকসেসফুল ছিল না, বাট টুডে দে আর। তো আমরা কি, দেয়ার ইজ আ ওয়ে আউট টু আর্ন মানি ইন দ্য রাইট ওয়ে। এবং সেটাই কিন্তু অনেকে চায় না। তারা চায় শর্টকাটে কী করে রোজগার করে নেব, তারা চায় যে অন্যকে খারাপ করে কী করে আমি রোজগার করে নেব, তারা চায় অন্যকে নিচে নামিয়ে আমি কী করে বড় লোক হব। দ্যাট ইজ নট কল্ড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আপনি একজনকে নিচে নামিয়ে কত টাকা রোজগার করতে পারেন, আর রোজগার করে সেই টাকাটা কতদিন রাখতে পারবেন। কারোর খারাপ করে আপনি ধরুন টাকা তার থেকে নিলেন, সেই টাকাটা আপনি কতদিন খাবেন। তার থেকে যদি নিজে খাটেন, নিজে দেখেন যে আরও ভালো কোন আমি অ্যাভিনিউতে আমি পয়সা রোজগার করতে পারবো, আপনি হয়তো ধীরে ধীরে গ্রো করবেন, কিন্তু গ্রো তো করবেন। সো দেয়ার ইউ উইল বিল্ড আ গ্রেট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন দ্য রাইট ওয়ে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেককে বলি যে নিশ্চয়ই পয়সা দরকার, বাট আর্ন ইন দ্য রাইট ওয়ে। কাউকে নিচে নামিয়ে আপনি বড় লোক হবেন, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। এবার এই যে আপনি বলছেন যে আরেকজনকে নামিয়ে আমি বড় হওয়ার চেষ্টা করছি, এগুলোতে কি হচ্ছে? এগুলো শুধু যে অপরিচিতদের সাথে হচ্ছে সেটা না, অনেক মানুষ পরিচিতদের সাথেও কিন্তু এটা করে একদম। এবার তাহলে আজকের ডেটে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের এই যে সম্পর্ক, সোশ্যাল কানেকশান, আজকে দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ঘরে মানে আগেকার দিনে আমাদের ছোটোবেলাতে আপনি আমি কাছাকাছি জায়গায় বড় হওয়া মানুষ, সেখানে যখন ক্লাবে আমরা যেতাম সবাই সবার সাথে গল্প করছে, ক্যারাম খেলছে। আজকের ডেটে কোনো ক্লাবে, পাড়ার ক্লাবে যদি যাওয়া যায়, আছে 10টা ছেলে, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মোবাইল নিয়ে ঘাঁটছে। তাহলে আমাদের জীবনে মানুষের এই সোশ্যাল কানেকশান, একে অপরের সাথে সম্পর্ক, এটা কতটা দামি জীবনের জন্য? দেখুন, সম্পর্ক তো ডেফিনেটলি খুব খুব দামি, কিন্তু উইথ দ্য চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় যে এভরিওয়ান শুড ট্রাই টু ওয়ার্ক হার্ড। আমি যেটা প্রত্যেককে বলি যে আপনারা যতটা পারবেন ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, ওয়ার্ক হার্ড টু ডু দ্য রাইট থিংস ইন লাইফ। এবং এই যে ধরুন ক্লাবের কথা বললাম, এই ক্লাবে ধরুন 4টে ছেলে আছে যে কিচ্ছু করতে চায় না, সে চায় শুধু ক্লাবেই থাকুক। আর 6টা ছেলে আছে, তার মধ্যে আবার 2টো ছেলে আছে তারা ভাবছে যে ঠিক আছে করলেও হয় না করলেও হয়। তার মধ্যে 2টো ছেলে আছে যারা খুব পরিশ্রমী। এই যে 2টো ছেলে আছে যে খুব পরিশ্রমী, অ্যাটলিস্ট এরা যদি এই বাকিদের ইনফ্লুয়েন্স করতে পারে অন দ্য রাইট ডিরেকশন, আমার প্রত্যেক কটা স্টেটমেন্টের মধ্যে আছে রাইট ডিরেকশন, যাতে তারাও সেই পরিশ্রমী হয়। এবং যদি আমরা সবাই এরমভাবে পরিশ্রম করতে থাকি না, তাহলে উই উইল বিকাম আ টপমোস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি বারবার বলছি, শর্টকাটে রোজগার করে, শর্টকাটে কে কোথায় কী করছে, আমি দেখছি যে ওই লোকটা বড় লোক হয়ে যাচ্ছে, আমি তার থেকে টাকা চাইছি। আরে তার থেকে টাকা না চাই তুমিও খাটো, তুমিও বড় লোক হতে পারবে, তুমিও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনতে পারবে, তোমার মধ্যেও অনেক ভালো জিনিস আসতে পারবে। কিন্তু আমরা সেটা করছি না। যারা নর্মাল সাধারণ মানুষরা তারা করছে কি, তারা ঈর্ষায় পৌঁছে যাচ্ছে। দে আর গেটিং ইনটু আ জেলেসি মোড। আরে ওর কাছে এত কেন পয়সা রয়েছে, ওর এত কটা গাড়ি কেন আছে, ওর বাড়ি কেন আছে।
আরে ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে ও কতটা খাটছে তার জন্য। আপনি যদি সেইভাবে খাটতে আরম্ভ করেন, আপনি হয়তো 10 বছর পরে ওই জায়গায় পৌঁছবেন, কিন্তু সেটা আপনি চাইছেন, আপনি ভাবছেন যে ওর থেকে কীভাবে আমি সাক করতে পারি। দ্যাটস নট দ্য রাইট ওয়ে। দ্য রাইট ওয়ে ইজ যে আপনি কি সেই অনুপাতে খাটছেন। আর আমি ধরে নিচ্ছি আপনি বলবেন যে আমি খেটেছি, 10টা ভেঞ্চার আপনার ফেল হয়েছে, হয়তো 11টায় সাকসেস পাবেন। কতবার আপনি চেষ্টা করেছেন? দ্যাটস দি পয়েন্ট। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ফেলড অ্যান্ড ইউ হ্যাভ কেম ব্যাক? হয়তো আপনি 2টো 3টে 4টের পর আপনার ধুর বাবা কিছু হচ্ছে না। আরে ভগবান এতবার ফেল করেছে, আপনি চেষ্টা করবেন আরও বেশিবার। আমরা KFC থেকে ম্যাকডোনাল্ড সবাই আমরা কেস স্টাডি পড়ি, তাহলে আমরা যদি সেই লেভেলে চেষ্টা না করি আমরা কি করে সাকসেস পাবো? তো সাকসেসটা ইজ নট আ শর্টকাট স্টোরি। সাকসেসটা ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন অ্যান্ড অন অ্যান্ড অন আ ডেইলি বেসিস। কেউ একজন কোনো একটা ক্রিকেটার একবার বা দুবার যদি সেঞ্চুরি করে, তারপরে যদি খারাপ পারফর্ম করে, আপনারাই তাকে খারাপ বলবেন। কিন্তু যদি সে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস। আমি বলছি না দে উইল বি সাকসেসফুল, বাট দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস, এবং সেটা দরকার। ডেফিনেটলি। তাহলে এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে ধরুন বহু মানুষ তাদের কাছে সোকল্ড বিজনেস এডুকেশনটা নেই, ধরুন সে MBA BBA এগুলো করেনি, বিজনেস স্কুলে পড়েনি, ছোট ছোট দোকান করেছেন। আমার সাথে বহু মানুষ এরকম প্রতিদিন আলাপ হয়, কারোর হয়তো একটা ছোটো এগরোলের দোকান, কারোর মিষ্টির দোকান, সে বড় করতে চায়, এবং সে যখন বড় করতে পারে না তার প্রথমেই মনে হয় যে আমি এই এডুকেশনগুলো করিনি বলে আমি পারছি না। কিন্তু আজকের ডেটে ইউটিউব হোক বা ডিজিটাল মাধ্যম হোক, ইনফরমেশনের আমার মনে হয় না খুব একটা অভাব আছে কেউ যদি খুঁজতে চায়। তো আপনি একটা এত বড় গ্রুপের CEO হিসেবে রয়েছেন এবং অলরেডি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন। আপনার এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো কয়েক হাজার কোটি টাকা ম্যানেজ করছে, তাদেরকে কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা রয়েছে এবং পরিচালনা করারও অভিজ্ঞতা রয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করব যে সেই মানুষগুলো, প্রান্তিক লোকগুলো যারা ব্যবসা বড় করতে চায়, আজকে ছোট ব্যবসা, গুড কোয়ালিটি, লোকাল রেপুটেশন রয়েছে পাড়ায় বা শহরে, গোটা দেশে ছড়াতে চায়, তাদের জন্য বেসিক কি ভাবনা চিন্তাগুলো প্রথমে আসা দরকার? আমি এরকম অনেক ছোট ব্যবসাদারদের সাথে কথা বলি অ্যান্ড চেষ্টা করি গাইড করতে যে তারা কি করে স্কেল আপ করবে। এটা দরকার নয় যে আপনি MBA করেছেন না MBA করেননি, এটা দরকার না যে আপনি হার্ভার্ড বা স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করেছেন না করেননি। এটা দরকার যে আপনার ভিশনটা কত বড়। মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি যখন আমি কাউন্সেলিং করি, আমি দেখি তাদের ভিশনটাই খুব ছোট, তাদের হরাইজন অফ থটটা খুব ছোট, সেই জন্য দে আর রিচিং টু আ লেভেল, তারপরে উঠতে পারছে না। দ্বিতীয়ত, একটা বড় ফ্যাক্টর যেটা আমি দেখেছি যখন আমি এরকম এন্টারপ্রেনিয়ারদের সাথে কাজ করি, যে তারা রিস্ক নিতে ভয় পায়, এবং এই রিস্ক অ্যাপটিটিউডটা তাদের মধ্যে ভীষণ ভীষণ কম। তারা ফেল করতে ভয় পায়, হয়তো বিভিন্ন কারণে ভয় পায়, হয়তো তাদের আগের এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড উই নিড টু রেসপেক্ট দ্যাট অলসো। কিন্তু যদি রিস্ক অ্যাপটিটিউড একটা খুব স্ট্রং থাকে এবং একটা লার্জার ভিশন থাকে, আমরা সবসময় চেষ্টা করি যে তাদেরকে হ্যান্ড হোল্ড করে গাইড করতে, যে তারা কি করে নেক্সট লেভেল অফ মুভ নিতে পারবে, তারা কি করে বড় হতে পারবে। কিন্তু বড় হওয়ার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে হ্যাভ আ ভেরি লার্জ ভিশন অ্যান্ড দেন ওয়ার্ক টুয়ার্ডস ইট। অনেকে ভাবে যে থাক পরে ভাববো, থাক 3 মাস পরে করব, 6 মাস পরে করব। যতক্ষণ না সে হাঙ্গার অফ বিজনেস হবে ততক্ষণ কিন্তু এগোবে না। একটা বড় ব্যবসাদার হওয়ার জন্য কিন্তু ইউ হ্যাভ টু বি হাংরি এভরি সিঙ্গল ডে। ইউ ক্যানট বি স্যাটিসফাইড। ইফ ইউ আর নট হাংরি, ইউ ক্যান নেভার বি আ বিগ বিজনেসম্যান, ইউ ক্যানট বি আ এন্টারপ্রেনিয়ার। আপনি হয়তো পয়সা রোজগার করতে পারবেন, বাট ইউ ক্যানট বি আ এন্টারপ্রেনিয়ার। দিস আর ডিফারেন্ট বিটুইন আ বিজনেসম্যান অ্যান্ড আ এন্টারপ্রেনিয়ার। একটু ব্যাখ্যা করুন। বিজনেসম্যান, আপনি বিজনেস করছেন, আপনি শুধু টাকা রোজগার করছেন। এন্টারপ্রেনিয়ার ইজ সামওয়ান হু বিল্ডস আ কর্পোরেশন, someone who builds a great organization. They are called entrepreneurs. তো it is extremely important যে সেই হাঙ্গারটা থাকবে, এবং সেই হাঙ্গারটার জন্য সে যা ইচ্ছা করবে। আমি যখন কাউন্সেলিং করি আমি চেক করি অনেক সময় যে কারোর মধ্যে সেই হাঙ্গারটা আছে কিনা। কেউ হয়তো অ্যাপ্রোচ করলো আমাকে, আমি আমার টিমকে বলি ঠিক আছে তুমি রেসপন্ড করো না, দেখো তার মধ্যে হাঙ্গারটা আছে কিনা। সে কতবার তোমাকে অ্যাপ্রোচ করছে যে না আমি সত্যি হেল্প চাই এই বিজনেসটা বড় করবার জন্য। যে 1 বছর সে কি ওয়েট করতে রাজি, 2 বছর সে কি ওয়েট করতে রাজি, নাকি 1 মাস ফলো আপ করে বললো দূর বাবা দরকার নেই। তার মানে কি তার মধ্যে সে হাঙ্গারটা ছিলই না। তো দিজ আর ট্রিগার ফ্যাক্টরস ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে
কেউ কি সত্যি বড় হতে চাইছে, না ইটস এ ভেরি শর্ট টার্ম জোক? ডেফিনেটলি। এবার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ধরুন বাংলা একটা কথা আছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার গল্প। আমরা শুধু স্বপ্ন দেখতে ভয় পাই না, কেউ যদি স্বপ্ন দেখে তাকে ডিমোটিভেট করার জন্য যা যা করণীয় মোটামুটি আমাদের আশপাশে প্রচুর লোকজন আছে সেটা করে। যে মানুষটা স্বপ্ন দেখছে সে কিন্তু অনেক সময় এই সূত্রে স্বপ্ন হারিয়ে ফেলে। এই আপনি যে বললেন না ভিশনটা খুব জরুরি, তাহলে স্বপ্নটা কতটা জরুরি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য? স্বপ্ন আর্টিকুলেটেড উইথ গোল is extremely important. The dream articulated with goal. Dream may not have a target date, but the goal is time bound. So পরিস্থিতি এমন থাকবে যে আপনাকে আপনার বন্ধু বান্ধব হয়তো দে আর নট ভেরি পজিটিভ অ্যাবাউট ইট, আপনার ফ্যামিলি অনেক সময় বলবে যে আরে দরকার কি সব কিছু করার, আপনার এনভায়রনমেন্ট আপনাকে হয়তো অনেক নেগেটিভ পুল করবে, কিন্তু আপনার মধ্যে বিলিফ সিস্টেম কতটা সেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি তো একজন ইন্ডিভিজুয়াল, এবং আপনার মধ্যে সেই বিলিফ সিস্টেম, সেই হাঙ্গার কতটা, যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সো ইট ইজ ইউ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, নট ইউর প্যারেন্টস, নট ইউর ফ্রেন্ডস, নট ইউর রিলেটিভস। আপনার মধ্যে সেই হাঙ্গারটা কতটা, সেইটা কিন্তু একজনকে এগিয়ে নিয়ে যাবে সেই লেভেলে উঠবার জন্য। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন যে অনেক সময় তো এগোতে গিয়ে আপনি যেটা বলছিলেন যে অনেকের হয়তো অনেক কারণ আছে যে আগে ফেল করেছিল তাই আজকে এগোতে ভয় পায়। এই ফেলিওরটা হ্যান্ডেল করার উপায়টা কি? আমি সবসময় বলে থাকি যে আপনারা সকলে চেষ্টা করবেন ভালো কোনো মেন্টরকে যদি অলওয়েজ পান, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে যে আমরা ক্রিকেট থেকে শুরু করে বলিউড সব জায়গাতেই দেখেছি যে পিপল ইউজুয়ালি হ্যাভ ভেরি গুড কোচ আর মেন্টার্স, বিকজ দে হ্যাভ দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস টু হ্যান্ডেল ডিফারেন্ট সিচুয়েশনস। যদি কখনো ফেলিয়ার আসেও, টেক ইট জাস্ট অ্যাজ এ লার্নিং ফর ইউ, অ্যান্ড ইউ শুড নট বি স্কেয়ার্ড অ্যাবাউট ফেলিয়ার। যদি স্কেয়ার্ড অ্যাবাউট ফেলিয়ার হয় তাহলে জীবনে এগিয়ে লাভ নেই। আ বোট ইজ অলওয়েজ সেফেস্ট অ্যাট দ্য হারবার, আ বোট শুড নট গো আউট ইন দ্য রাফ সি। তো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ নিড টু নো হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। এবং একটা ক্রিটিক্যাল প্যারামিটার অফ হ্যান্ডলিং ফেলিয়ার ইজ দ্যাট দ্য লার্নিং দ্যাট ইউ গেট ইন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। আমি রিসেন্টলি একটা টেডেক্সে আমি কথা বলছিলাম যেখানে আই এক্সপ্লেইন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার ইন টোটালিটি। যে ফেলিয়ার তো আসবেই, ফেলিয়ার না এলে সাকসেস কোথা থেকে আসবে? অতএব ফেলিয়ার ইজ জাস্ট আ স্টেপিং স্টোন ফর দ্য নেক্সট সাকসেস। And how fast you bounce back from failure is important. যে মানে আপনি মাথায় হাত দিয়ে বসে গেলেন যে আরে বাবা ফেল করে গেছেন, then there's no point. কি ভুল হয়েছিল আমার, কি ভুল হয়েছিল, হাউ ইউ ক্যান রেকটিফাই। কারণটা হচ্ছে অন দ্য জার্নি অফ সাকসেস ইউ উইল হ্যাভ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল যারা আপনাকে পুল ডাউন করার চেষ্টা করবে। এবং কারা পুল ডাউন করবে? কারণ আপনি সাকসেসফুল হতে চাইছেন, তবেই তো পুল ডাউন করছে। আপনি যদি সাকসেসফুল না হন, লোকে আপনাকে পুষবেও না। নো ওয়ান কিকস আ ডেড ডগ, রাইট? সো যেহেতু আপনি সাকসেসফুল হতে চাইছেন, সেই জন্য পিপল আর ট্রাইং টু পুল ইউ ডাউন। And at the same point of time, as much possible, try to be with the good association of people. সবসময় সম্ভব হয় না, I agree, but যতটা সম্ভব হয় try to be with the good association of people, যাতে at least you know that your energy is very positive. এটাতে গেল বিজনেসের কথা বা এন্টারপ্রেনিয়রশিপের কথা। একটা মানুষের নিজস্ব উত্থান মানে নিজের ভালো থাকা, পার্সোনাল গ্রোথ, সেটা সে কীভাবে করবে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে নিজে দেখুন আপনি কি চান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের মধ্যে ক্ল্যারিটি আনতে হবে। ম্যাক্সিমাম লোকে নিজের মধ্যে ক্ল্যারিটি থাকে না, দে জাস্ট রান উইথ দ্য ক্রাউড। যে ক্রাউড কী করছে, দে আর জাস্ট রানিং অন দ্য, যে মোবাইলে কী দেখতে হবে, দে আর রানিং উইথ দ্য ক্রাউড। যে কোথায় কী সিনেমা হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, কোথায় যেতে হবে, দে আর রানিং ইন দ্য ক্রাউড। দ্যাটস নট হোয়াট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট হাউ মাচ ইউ হ্যাভ সেলফ অ্যানালাইজড সো দ্যাট ইউ ক্যান বিল্ড আ নাইস গুড লাইফ। এই লাইফটা আমরা অনেক কষ্টে পেয়েছি, and we need to respect this life, and it is extremely important that we know how to respect this life. এই লাইফটা যখন আপনি কন্টিনিউ করবেন, তখন it is very important how you navigate this life. একটা বড় critical parameter to navigate this life is that you will do as much good possible for others. যেটা আমি অন্তত বিলিভ করি, যতটা পসিবল সবার জন্য ভালো করব। আমার যতটুকু লিমিট, আমার মতো প্রত্যেকেরই কিছু না কিছু লিমিট থাকে, এবং সেই লিমিটে যদি আপনি এভরি সিঙ্গল ডে আপনি একটাই মন্ত্র রাখেন যে আজকে আমি কতটা ভালো করতে পেরেছি, আজকে আমি কাউকে ক্ষতি করব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে এভরি ডে আই হ্যাভ টু ডু হোয়াট এভার গুড ওয়ার্ক দ্যাট ইজ পসিবল।
আর আমি লিখে রাখি জার্নালে যে আমি কী কী ভালো কাজ করেছি আজকে, যাতে আমি 10 বছর পরও দেখতে পারি। 1, 2 আমি যেটা বিলিভ করি যে আই উইল নট হার্ম আদার্স, কাউকে আমি খারাপ করব না। যদি সেই ট্রিগার ফ্যাক্টরটা মাথায় থাকে যে এইটা করলে হয়তো কারোর খারাপ হতে পারে, আমি রিপিট করছি ফর পিপলস আন্ডারস্ট্যান্ডিং, যে যদি সেই ট্রিগার ফ্যাক্টর থাকে যে এইটা করলে কারোর খারাপ হতে পারে, এইটা করলে হয়তো কারোর জন্য ঠিক নয়, ইউ শুড নেভার এভার অ্যাটেম্প্ট টু ডু দ্যাট। যদি এই বেসিক জিনিসগুলো আমরা মাথায় রাখি না, all of us will be happy, and at the end of the trust me, the bottom line is রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারছেন কিনা। যদি এই শান্তিতে কেউ ঘুমোতে পারেন, ইনসমনিয়া না হয়, তাহলে দেখবেন ইউ লিড আ ফ্যান্টাস্টিক লাইফ। দুটো প্যারামিটার আবার বলছি যাতে সবাই ভালো করে বুঝতে পারে। 1, ensure that you have your perspectives very clear how you're navigating your life, and the most important thing is that চেষ্টা করবেন এভরি সিঙ্গেল ডে যতটা ভালো কাজ করা যেতে পারে, অ্যান্ড এভরি সিঙ্গেল ডে সকালবেলা উঠে আই টেক আউট যেন কারোর খারাপ না করতে পারি। এবং যদি এই ফিলোসফি কেউ বিলিভ করে, আমার দৃঢ় বিশ্বাস দে উইল লিড আ ভেরি হ্যাপি এনজয়েবল লাইফ, যে কারোর খারাপ করবো না। এটা তো গেল। এবার আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো জিনিস ভালো কাজ লিখে রাখেন, জার্নালিং। প্রত্যেকটা মানুষের না একটা টু ডু লিস্ট থাকা দরকার যে আমার এইগুলো করতে হবে, মেডিটেশন হোক, ট্রাভেলিং হোক। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই চাকরি, প্রেশার, এই সমস্ত করে, ধরুন একটা মানুষের রবিবার ছুটি, সেই মানুষটা কি করে গোটা সপ্তাহ কাজ করলো, রবিবার সে বন্ধুদের সাথে 1-8 ঘন্টা ঘুরে চলে এসে আলটিমেটলি আবার ঘরে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, পারিবারিক জীবন সবটা তার নষ্ট। আবার কারণ রবিবার স্ক্রল করার পর আবার সোমবার থেকে তাকে জয়েন করতে হচ্ছে। একটা লোকের পার্সোনাল লাইফে কি কি টু ডু লিস্ট থাকা উচিত, যে এইগুলো কাজ ছাড়া করা উচিত? আমি বলতে পারি যে আমি কি করি। হ্যাঁ, আপনার লাস্ট ফ্যাক্টরটা আমি ধরে নিচ্ছি যে আপনি বললেন ওই যে বন্ধুদের সাথে রোববার দিন যায়। আমি এখানে আর একটা পয়েন্ট বলছি যে কে আপনার বন্ধু হবে, কাকে আপনি অ্যাক্সেস দেবেন ইন ইয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ফর এক্সাম্পল আমি তো ওপেনলি বলতে পারি আমার স্কুলের যে গ্রুপ ছিল, আই এক্সিটেড বিকজ আই সো দের সো মাচ অফ নেগেটিভ ডিসকাশন দ্যাট গোজ অন ইন দ্যাট গ্রুপ। সো আই ফেল দ্যাট আই ডোন্ট নিড টু বি পার্ট অফ দ্যাট গ্রুপ। এটা কিন্তু আমার চয়েস যে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকবেন, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি এক্সিট করবেন। আপনার দরকার নেই অত ইনফরমেশন। উই আর ওভারলোডেড উইথ ডেটা, উই ডোন্ট নিড। তো যাই হোক, আমি যেটা ফলো করি এবং আমি যেটা বিলিভ করি ভালো থাকার জন্য, 1, ইটস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এভরি সিঙ্গেল ডে ইউ মেডিটেট। আমি এভরি ডে যেখানেই থাকি পৃথিবীর, আমি মেডিটেশন মিস করি না, নাম্বার 1। নাম্বার 2, অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ 90% অফ ডেজ আমি সকালে সাঁতার কাটি এভরি ডে, এক্সেপ্ট 10% অফ ডেজ যখন হয়তো কোথাও আমি সুইমিং পুল পাইনি তখন কাটিনি, নাহলে 90% অফ ডেজ আমি সাঁতার কাটি। 3, এক্সারসাইজ। 3টা আমার সবসময় হয় না, বাট আমার সাঁতার আমার কম্পেনসেট করে দেয়। অ্যান্ড 4, ইট লেস। আমি সবাইকে বলি যে যখন খাবার খাবেন প্লিজ ইট লেস, মানে বেসিক্যালি ইউ এক্সারসাইজ মোর অ্যান্ড ইউ অপটিমাইজ ইউর ফুড, ইউ লিড আ হেলদি লাইফ। তো যদি আমি এগুলো করি, যদি কেউ রিয়েলি ফিল করে দে ক্যান ডু ইট, বাট আমার জন্য মেডিটেশন ওয়ার্কস ওয়ান্ডার্স। অ্যান্ড মেডিটেশন, সুইমিং, eating less and reading great books and travel, these are things that I really love, and definitely basics, no harming anyone, কাউকে হার্ম পৌঁছানোর দরকার নেই। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে চেষ্টা করুন নিজে আরও কী করে ইমপ্রুভ করবেন অন ডেইলি বেসিস। when you challenge yourself to grow every single day, I think the world will be a better place. আমি আপনার ট্রাভেলিংয়ে আসবো, কারণ আপনার গোটা পৃথিবীর অভিজ্ঞতা আমিও শুনবো এবং আমার দর্শকদেরও শোনাবো, একটু আমার জানা দরকার আছে। কিন্তু এই যে মেডিটেশন ওয়ার্ডটা, এটা এখন আস্তে আস্তে মানুষ বহুকাল ভুলেছিল, আস্তে আস্তে এখন আবার উঠে আসছে, মানুষের প্রয়োজনীয়তা বুঝছে। কিন্তু অনেকেই ভাবে যে মেডিটেশন মানে ধ্যান করা, এটা সাধু সন্ন্যাসীদের কাজ। আমি একদম মানে নর্মাল অ্যাসপেক্টিভে বলছি, মানে যেগুলো সাধারণ মানুষ ভেবে থাকে যে সাধু সন্ন্যাসীদের কাজ করা, মেডিটেশন মানে ভগবানকে ডাকা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি তো একটু ছোটো করে গাইড করে দেন যে মেডিটেশনটা কী বা কীভাবে করা যায় ইত্যাদি। এরকম বহু মানুষ আছে যারা ইভেন আমার কাছে মেডিটেশনের কোর্স করে। আমি যেভাবে বিলিভ করি, মেডিটেশন মানে এই নয় যে পা জড়ো করে বসে থাকতে হবে, চোখ বন্ধ করে একদম মানে কোনো থটস আসবে না, আমি সেটা বিলিভ করি না। এবং আমি এটা বহুবার আমি পাবলিকলি বলেছি, পাবলিকলি লিখেওছি। যদি আপনি মনে করেন আপনার থটকে বন্ধ করে দেবেন,
অ্যাজ পার মি দ্যাটস নট দ্য রাইট ওয়ে অফ মেডিটেশন। আপনি তো আপনার কিডনি, লাংস, হার্টকে বন্ধ করে দেন না, তাহলে হটকে কেন বন্ধ করে দেবেন? সো ইউ শুড অ্যালাউ দ্য ফ্লো টু হ্যাপেন। জাস্ট সিট বা স্ট্যান্ড বা ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যান্ড কাম ডাউন ইউর মাইন্ড। কী করে কাম করবেন? যা ফ্লো আসছে সেই ফ্লোটাকে আসতে দিন। কাউকে আপনি জোর করে বন্ধ করে ফ্লো বন্ধ করা যায় না, আমার ব্যক্তিগত বিলিফ। তো ওয়েন ইউ কাম ডাউন ইয়ার মাইন্ড, দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে আপনি কিন্তু অটোমেটিক্যালি টিউনে আসছেন। প্রথম হয়তো 1 মিনিট করবেন, আপনাকে 1 ঘন্টা বসতে হবে না, তারপর হয়তো 2 মিনিট করলেন, তারপর হয়তো 3 মিনিট করলেন, এরকম করতে করতে বাড়াবেন। যদি সত্যি করে আপনি এটা ডেইলি প্র্যাকটিস করেন, আবার বললাম যে ওই অনেকে করে 1 মাস 2 মাস নিয়ে ছেড়ে দেয়, তাতে কিছু লাভ হয় না। যদি সত্যি করে কেউ ডেইলি প্র্যাকটিস করে, তার মধ্যে ক্ল্যারিটি অফ থটটা অনেক বেটার আসে, তার মধ্যে কামনেস অফ মাইন্ডটা অনেক বেটার, হাউ টু হ্যান্ডেল আ সিচুয়েশন অনেক বেটার আসে, হাউ টু স্পিক টু পিপল অনেক বেটার আসে। কারণ এইটা একটা জিনিস যেটা আপনার মনটাকে সত্যি শান্ত করে। এবং এটা এই নয় যে সাধু সন্ন্যাসীরাই শুধু করতে পারে বা কিছু, এটা আমরা প্রত্যেক যারা সাধারণ মানুষ আছি তারাও করতে পারে এবং করা উচিত আমার মতে। তো আই থিঙ্ক যদি কেউ প্র্যাকটিস করে, ইটস রিয়েলি ওয়ার্কস ওয়ান্ডার্স। আপনি তো মেডিটেশনটা বললেন, এবার আপনার থেকে একটা অভিজ্ঞতা আমি জানতে চাইবো। সেটা হচ্ছে আপনার প্রায় গোটা পৃথিবী ঘোরার অভিজ্ঞতা রয়েছে। ভ্রমণ আপনার জীবনে কী কী পরিবর্তন এনেছে? আর 2 হচ্ছে 2-1টা বিশ্বজুড়ে যত এক্সপিরিয়েন্স আছে সেগুলোর জন্য তো আলাদা একটা এপিসোড লাগবে, কিন্তু আজকে 2-একটা এক্সপিরিয়েন্স আমাদের একটু শেয়ার তো করুন। যখন আমি ট্রাভেল করি তখন অনেক কিছু লার্নিংস হয়, এবং ট্রাভেলিং ইজ ওয়ান টিপিক্যাল প্লেস যেটা আমি ভীষণ ভালোবাসি। এবং যদি স্পেসিফিক কিছু জিজ্ঞেস করতে চান, আমি বলবো যে একটা বড় মুভ ইন্ডিয়া যেটা পেয়েছে সেটা হচ্ছে যে আমরা তো বলে থাকি যে ইউএসএ, রাশিয়া, চায়না হচ্ছে সুপার পাওয়ার্স, অ্যান্ড রাশিয়া যে সুপার পাওয়ার সেটা তো আমরা জানি, কারণ লাস্ট 2-3 বছর আমরা দেখেছি ইট রিয়েলি হ্যাভ বিন গ্লোরিফাইড। তো এখন আমি যখন 2 বছর আগে আমি যখন রাশিয়া যেতাম, তখন আমাদের কনসুলেটে যেতে হতো, কনসুলেটে গিয়ে আমাদের ইন্টারভিউ দিতে হতো, নিয়ে পাসপোর্টে স্ট্যাম্প হতো। এখন এত ভালো হয়ে গেছে মানে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ, যে ইউ নট বিলিভ রাশিয়া যাওয়ার জন্য ভিসা পাওয়া যায়। দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। মানে কেউ ভাবতেই পারে না যে এত বড় একটা কান্ট্রি আমাদের ইন্ডিয়াকে ভিসা গ্রান্ট করবে। সো দ্যাটস আ ফিনোমিনাল থিং দ্যাট হ্যাভ হ্যাপেন্ড। আর এটা ছাড়া আই থিঙ্ক ট্রাভেলের প্রচুর এক্সপিরিয়েন্সেস তো আছেই। মানে খুব গরমের জায়গায় একরকম এক্সপিরিয়েন্স হয়, আবার খুব ঠান্ডার জায়গায় আরেক রকম এক্সপিরিয়েন্স হয়। বাট দিজ আর অল মিক্সড এক্সপিরিয়েন্স যেগুলো আমরা পাই। মানে ধরুন ঠান্ডার জায়গায় মানে অ্যাভারেজ -20 -40তে যখন আমরা যাই, তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। যদি -40তে -45-এ আপনি যান, তখন দেখবেন যে মানে ইউ কান্ট ইভেন থিঙ্ক টু গো আউট উইদাউট 7-8 লেয়ার্স ইন দ্য বডি। যে আপনি হয়তো স্টিলের ফ্রেম চশমা পরতে পারবেন না, কারণ মাংসটা একসাথে বেরিয়ে যাবে। সো দিজ আর মাল্টিপল এক্সপিরিয়েন্সেস, যেগুলো অ্যালার্টও থাকতে হয় যে কীভাবে কী করবেন। যদি স্পেসিফিক ট্রেকিংয়ের কোনো অভিজ্ঞতা হয়, তো যদি সেরকম ঠান্ডার জায়গায় শীতকালে ট্রেকিং করি, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার আগে কতজন ট্রেক করেছে, যাতে কারণ যখন আপনি রোপটা ধরবেন, কারণ রোপটা স্লাইমি হয়ে যাবে, সো ইট উইল বিকাম স্লাইমি। তো সেই ফ্যাক্টরসগুলো থাকে। তো এরকম অনেক কিছু মাথায় রাখতে হয়, যে আপনার শুতে স্পাইক লেভেল কতটা থাকবে, যাতে সেই স্পাইকটা ঠিকঠাক করে গ্রিপ নিতে পারে। তো আমার মনে হয় অভিজ্ঞতা তো প্রচুর আছে। তো ইট অল ডিপেন্ডস যে কী বলবো আর কি। তবে গোটা পৃথিবীতে আপনি তো দীর্ঘদিন ধরে বিদেশ যাচ্ছেন, আপনাকে ফাইনাল প্রশ্ন করব, আজ থেকে 10 বছর আগে পৃথিবীর চোখে ভারত আর আজকে পৃথিবীর চোখে ভারত, আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি এখন যেটা দেখছি, সেটা আমি যেটা বলছিলাম, যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ান পাসপোর্ট অনেকটা বেড়ে গেছে। যেমন ধরুন আমি যেটা বললাম, একটা সিম্পল এক্সাম্পল, যে আমি হয়তো বিগত 2 বছরে আমি হয়তো 6 থেকে 7 বার হয়তো রাশিয়া গেছি। তো আমি দেখেছি যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ানস অনেক বেটার হয়েছে। বা অন্যান্য কান্ট্রিতে, আমি রিসেন্টলি ফিনল্যান্ডে ছিলাম, তো ফিনল্যান্ডেও আমি দেখেছিলাম যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ানস অনেকটা বেড়েছে। তো আমার মনে হয় উই আর ইমপ্রুভিং ইন দ্যাট অ্যাকসেপ্টেন্স, বাট মাইলস টু গো, মানে ফার হেড। তো মানে ওই গ্যাপটা অনেকটা বেশি। হ্যাঁ, তো সেটা আছে। নাগরিকদের গোটা পৃথিবীর বুকে আমাদের প্রিয় দেশকে তুলে ধরার জন্য কি করা উচিত? ফাইনাল আপনার কাছে এইটুকু আজকে জানতে চাই। আমার মনে হয় যে ইন্ডিয়া একটা জায়গায় এগোচ্ছে, বাট ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ার ওভারঅল হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড দ্য ওয়ে হাউ ইন্ডিয়া
নিড টু গ্রো, সেটাকে অনেকটাই বেশি কাজ করা দরকার। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, দে শুড বি গিভেন সাচ অ্যামাউন্ট অফ এডুকেশন যে তারা দেশের কথা ভাবে, তারা নিজেদের কথা ভাবে, তারা নিজেদের ওয়েলবিংয়ের কথা ভাবে, যাতে ইন টার্ন দ্য কান্ট্রি অলসো গ্রোজ বিগার। আমাদের এমন দেশ করা দরকার নেই যেখানে আমরা ছুটবো যে কার কী প্রবলেম হয়েছে, কোথায় কি মিছিল করতে হবে, কোথায় কি। উই ডোন্ট নিড দ্যাট। উই নিড যে হাউ ক্যান ইচ ওয়ান অফ আস contribute for a better world, how each one of us can contribute for a better India, how each one of us can contribute for a better family, how each one of us can contribute for a better locality. যদি আমরা এইভাবে কাজ করি না, দেখবেন আমাদের একটা লোকালিটি ভালো তৈরি হবে, আমাদের একটা দেশ ভালো তৈরি হবে, আমাদের একটা মহল্লা ভালো তৈরি হবে, আমাদের ইন্ডিয়া ভালো তৈরি হবে। তো সেই জন্য আমি সব সময় প্রত্যেককে বলি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম শুড গো টু দ্যাট লেভেল, যে চিন্তাধারাটা, সেই চিন্তাধারাটা শুড গেট ইনটু আ পজিটিভ প্র্যাগম্যাটিক লাইন, এবং সেই পজিটিভ প্র্যাগম্যাটিক লাইন এমন একটা চিন্তাধারা তৈরি করবে যেটা এতটাই সুন্দর হবে যে আমরা এভরিডে চিন্তা করব হাউ ক্যান আই কন্ট্রিবিউট ফর আ বেটার ওয়ার্ল্ড। যদি আমরা প্রত্যেকে চিন্তা করি হাউ ক্যান আই কন্ট্রিবিউট ফর আ বেটার ওয়ার্ল্ড, তাহলে দেখবেন যে ইউ উইল নট হ্যাভ জেলেসি অ্যাট অল, ইউ উইল নট হ্যাভ শর্টকাট লাইফস্টাইল অ্যাট অল। আপনার এটা থাকবেই না যে অন্যকে খারাপ করে নিজে কী করে বড় হব। অল দোজ থিংস উইল গেট ফিনিশড, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই শুড অল ওয়ার্ক, যাতে আমরা খুব সুন্দর একটা দেশ তৈরি করতে পারি, যাতে নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম একটা দারুণ তৈরি হতে পারে, যাতে আমরা সবাই এক হয়ে এমন একটা দেশ তৈরি করতে পারি যে ওয়ার্ল্ডের ম্যাপে দে উইল সে যে না, ফিনল্যান্ড ইজ নট দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি, ইটস ইন্ডিয়া উইচ ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি। অসাধারণ। এই স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে চলেছি। আপনার মতো মানুষরাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা সবাই চেষ্টা করছি। তবে আপনার অনেক তাড়া আছে আপনি বলেছিলেন, তবে আজকে আরও একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। যে বিষয়গুলো আপনি বললেন, বিশেষ করে তার মধ্যে এই যে ট্রাভেলিং, সেটা নিয়ে কিন্তু আপনাকে আরও একদিন পরে সময় করে আমাদের সময় দিতে হবে। আজকের জন্য অসাধারণ লাগলো, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের এই এপিসোডটি দেখার জন্য।